নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরায় আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। একটা নতুন ভিডিও মানেই কিন্তু নতুন নতুন ইনফরমেশন। অ্যাজ এ প্যারেন্ট আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের কথা কিন্তু সেই সন্তানের জন্মের থেকেই চিন্তা করতে শুরু করি। আজকের ভিডিওটা কিন্তু এই টপিকের উপরই। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা কতটা উপকারী, নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা তার থেকে বেটার, এই দুটো স্কিম নিয়েই আজকে আলোচনা করব। তবে এই প্রসঙ্গে আলোচনা করার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আপনি যে দেশে বাস করছেন, আপনি যে এলাকায় বাস করছেন, সেখানে কিন্তু আপনার চারপাশে হাজার হাজার ডিস্ট্রিবিউটর থাকতে পারে, হাজার হাজার ব্যাংক থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার সন্তানের জন্য কোন স্কিমটা সেরা সেটা কিন্তু আপনাকেই ডিসিশন নিতে হবে। কারণ আপনি যতটা দায়িত্ব সহকারে, যতটা ভালোবেসে আপনার সন্তানের জন্য একটা স্কিম চুজ করতে পারবেন, সেটা কিন্তু এই পৃথিবীতে কেউ করতে পারবে না। তাই অবশ্যই আপনাকে আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যখন ইনভেস্টমেন্টের কথা ভাববেন, তখন কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করার আগে একটু কিন্তু চোখ কান খোলা রেখে বিভিন্ন বিষয় নজর রেখে তারপরেই ডিসিশনটা নিতে হবে। এছাড়াও আরো কিছু কিছু বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন শুধুমাত্র যে আপনি ইনভেস্টমেন্ট করে গেলেন আর ঠিক একটা বয়সের পর সে ম্যাচুরিটিটা নিয়ে নিলেন, তারপরেই যে আপনার সন্তানের ভবিষ্যৎটা একদম সিকিওর হলো, এটা কিন্তু একেবারেই নয়। কারণ আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি কিভাবে সিকিওর করতে চাইছেন, সেই পন্থাটা জানাটাও কিন্তু একটা খুব জরুরি দিক। যেমন ধরুন, সন্তানকে সরকারি স্কুলে পড়িয়েও যেমন মানুষ করা যায়, তেমন কিন্তু একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েও কিন্তু মানুষ করা যায়। একটা সরকারি কলেজেও আপনি পড়াতে পারেন, আবার একটা কিন্তু বেসরকারি খুব ভালো কলেজে নামি দামি ব্র্যান্ডের সাথেও কিন্তু আপনি যেতে পারেন। তো এক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য কোন সিকিউরিটিটা দিতে চাইছেন সেটা আপনাকে বুঝতে হবে। আজকের দিনে আমরা আমাদের চারপাশে যদি একটু নজর রাখি, দেখব অনেক ছেলে মেয়ের কিন্তু 5 লাখ 7 লাখেও কলেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার অনেকের কিন্তু 15 লাখ 20 লাখ টাকাও লাগছে কলেজ কমপ্লিট করতে। তো সেক্ষেত্রে আপনার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, আপনার সন্তান কোন কলেজে পড়ছে, আপনার সন্তানকে আপনি কোন পরিষেবাগুলো দিতে চান, তার উপরেই ডিপেন্ডেন্ট করছে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট পন্থা। আপনি যদি সরকারি কোনো পলিসির সাথে যান, যেমন ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা আমরা কিন্তু নাম শুনেছি অনেক আগেই, এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প। স্পেশালি এটা কন্যা সন্তানদের জন্য, তাদের 10 বছর বয়স কমপ্লিট হওয়ার আগেই এই স্কিমটাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সেই সময় কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের একটা ছবি আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। এখন আপনি 5 লাখ টাকা বা 6 লাখ টাকার চিন্তা ভাবনা করে সেই রকম ভাবে ফিউচারটা তৈরি করতে চাইছেন, নাকি আপনার সন্তানকে সেই 15-20 লাখ টাকার কমপ্লিট করে ফুল প্যাকেজে আপনি পাশ করাতে চাইছেন, সেটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ কেউ আছে মোটামুটি বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আবার কারোর চিন্তা ভাবনা আছে ডাক্তারি পড়বে, মেডিকেল কলেজ থেকে সে পাশ করে বেরোবে। এই দুটোই কিন্তু আলাদা আলাদা রাস্তা, কিন্তু একটা রাস্তায় যেতে গেলে আপনার অল্প পুঁজিতেই হয়ে যাবে, আর একটা রাস্তায় যেতে গেলে লাগবে আপনার হিউজ একটা অ্যামাউন্ট। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট ধরে রাখেন যে 10 লাখ টাকা মোটামুটি আপনার সন্তানের ভবিষ্যতের পড়াশোনার জন্য আপনি সিকিওর করবেন, তাহলে আজ থেকে যখন 15 বছর পরে আপনার সন্তানটা সেই এডুকেশনের জায়গাটায় পৌঁছে যাবে, যখন তার এই টাকাটার প্রয়োজন হবে, তখন কিন্তু আজকের যেটা 10 লাখে মিটে যাচ্ছে, সেই 10 লাখটা কিন্তু তখনকার দিনে আর 10 লাখে হবে না। হতে পারে তখন এই 10 লাখ টাকাটার জায়গায় সেই কলেজের ফিস, ফুল প্যাকেজ, ফুল কোর্সটা যদি কমপ্লিট করতে যায়, হয়তো 25 লাখ থেকে 30 লাখ টাকা লাগবে। তো এই ইনফ্লেশনের কথাটা মাথায় রেখে কিন্তু তারপরেই আপনাকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে।
সরকারি প্রকল্পের সাথে যদি যান, আপনি সেফটি পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন, কোনো রকম টেনশনের ব্যাপার নেই, রিস্ক নেই। ভারত সরকার গ্যারান্টি নিচ্ছে, তো 100% গ্যারান্টি সহকারে আপনি এই যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করছেন, এটা 7.2 বা 7% বা 7.8 কিংবা 8.2, সময়ের সাথে সাথে ইন্টারেস্ট রেটটা মেবি চেঞ্জ হতে পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আপনি 7.5 ধরে চলতে পারেন। এরকম একটা রিটার্নের সাথে কিন্তু আপনি 21 বছর পরে টাকাটা পাবেন। এবার 21 বছর যে কথাটা বললাম, হ্যাঁ 21 বছরের কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে। এবার এর আগে যদি আপনার সন্তানের অর্থের প্রয়োজন হয়, যেমন ধরুন আপনার সন্তানের বয়স 5 বছর, আপনি এরকম সময় ইনভেস্টমেন্টটা স্টার্ট করলেন, ঠিক আপনার সন্তানের যখন 18 বছর কমপ্লিট হলো, সেই সময় উচ্চ শিক্ষার জন্য আপনার টাকার দরকার, অথচ 21 বছর কমপ্লিট হয়নি, সেরকম সময় কিন্তু আপনার সন্তানের যে এজ, তার সমস্ত কিছু ডকুমেন্ট প্রুফ যদি আপনি ব্যাংকে সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সময় উচ্চ শিক্ষার জন্য, বা যদি বিবাহ ঠিক হয়ে যায় তো তার সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করলে সেই সময় আপনি কিন্তু টাকাটা পাবেন। এবার আপনাকে আরো একটা কথা মাথায় রাখতে হবে যে বর্তমানে আমাদের দেশের ইনফ্লেশন রেটটা কি আছে। ইনফ্লেশন দেখুন মোটামুটি কখনো 6% থাকে, কখনো 7%, কখনো 8%। এগুলো কিন্তু সময়ের সাথে সাথে কখনো বাড়ছে, কখনো কমছে। এগুলো সম্পূর্ণটাই কিন্তু দেশের যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের সঙ্গে কিন্তু কখনো বাড়ছে, কখনো কমছে। তো এই জিনিসটা মাথায় রেখে তারপরেই কিন্তু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। এবার আপনি যদি বছরে 1.5 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 18 বছরও যদি আপনি এই পলিসিটা চালান, তাহলে দেখা যাবে 18 বছরে মোটামুটি ওই 7 থেকে 8%-এর মধ্যে যদি রিটার্ন হয়, এবং সেই সাথে আপনি যেহেতু আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা টোটালি ট্যাক্স ফ্রি হচ্ছে, তো সেই হিসাবে আপনার মোটামুটি নিজস্বই জমা থাকছে কিন্তু 27 লাখের কাছাকাছি। এবার 27 লাখ টাকা যেহেতু আপনি জমা করছেন, আর আপনি যেহেতু এই টাকাটা একবারে জমা করছেন না, আপনি যেহেতু 18 বছর ধরে জমা করছেন, তো সেই টাকাটারও কিন্তু একটা মহঙ্গাই অর্থাৎ ইনফ্লেশন কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার যেমন জিনিসের দাম বাড়ছে, তেমন আপনার যে টাকাটা, সেই টাকার ভ্যালুও তো বাড়ছে। তো সেই হিসাবে আপনি যদি দেখেন, তাহলে কিন্তু সেই টাকার মূল্যটা বেড়ে কিন্তু আজ থেকে 18 বছর পরে দেখা যাবে প্রায় 54 লাখ টাকার কাছাকাছি হবে। তো এবার আপনি এখান থেকে পাবেন কিন্তু 60 লক্ষ টাকা। এবার আপনি যখন 60 লক্ষ টাকা পাচ্ছেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই টাকাটা আপনার শুধুমাত্র সন্তানের উচ্চ শিক্ষার জন্য দিলে হবে না, আপনাকে সন্তানের উচ্চ শিক্ষার কথা ভাবতে হবে, সন্তানের বিয়ের কথা ভাবতে হবে, এবং সেই সাথে যদি কিছু অ্যামাউন্ট থেকেও যায়, সেই সাথে কিন্তু সেই অ্যামাউন্টটা সন্তানের অ্যাকাউন্টে রেখে দিতে হবে তার ফিউচারের জন্য। তো এই সমস্ত দিকগুলো বিচার করে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 1.5 লাখ টাকা করে যদি জমাই, একটা ভালো রিটার্ন কিন্তু আমরা পাচ্ছি সরকারি সিকিউরিটির সাথে। এবার আপনি যদি মনে করেন যে এই যে এই অ্যামাউন্টটা আগামী দিনে আপনার খুব ভালো একটা ভবিষ্যৎ দেবে, তাহলে কিন্তু ভাবাটা খুব ভুল হবে। কারণ দেখুন, আজকের দিনে যে খরচাটা হিসাব করে আপনি ইনভেস্টমেন্ট করছেন, 18 বছর পরে শুধুমাত্র যে আপনার যে খরচা বাড়ছে তা নয়, সেই সাথে সাথে কিন্তু আপনার যে বয়স হচ্ছে, আপনার কিন্তু ইনকাম করার ক্ষমতাটাও কমে যাচ্ছে। তো ওভারঅল সব দিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে আপনি যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করছেন, সেটা একদিকে ইন্টারেস্ট পাচ্ছেন এবং অন্যদিকে ট্যাক্স ফ্রি। তো ওভারঅল দেখা যাচ্ছে 11.325% আপনার রিটার্ন হচ্ছে। এইবার আপনি আর একটা ক্যালকুলেশন এর সাথে করবেন। এই যে হিসাবটা, এটা শুধুমাত্র কিন্তু আপনার কন্যা সন্তান হলে তবেই এটা সম্ভব, কারণ সরকার থেকে কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানদের জন্যই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটা। এইবার আপনি যদি আপনার পুত্র সন্তান থাকে, সেক্ষেত্রে দেখুন, আমরা কি শুধুই কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তা করব? না,
আমাদের কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান হোক, উভয়ের জন্যই কিন্তু আমরা চিন্তিত। উভয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো এক্ষেত্রে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কিন্তু সেক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাসিলিটি আপনি পাবেন। যেমন ধরুন, কিছু কিছু ফ্যাসিলিটি আছে সরকারি পলিসিতে খুব ভালো পাবেন, আবার কিছু কিছু ফ্যাসিলিটি যেটা কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টেই আপনি একমাত্র পাবেন, যেটা সরকারিতে পাবেন না। যেমন ধরুন, আপনার যে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করছেন সেই অ্যামাউন্টকে সঠিকভাবে ইনফ্লেশনে বিট দিয়ে ওয়েলথ ক্রিয়েশনের সহযোগিতা কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প করবে না। এটা আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে পাবেন, কারণ আপনি এখান থেকে যে রিটার্নটা পাচ্ছেন তার থেকেও কিন্তু অনেক বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ডে পাবেন। মিউচুয়াল ফান্ডে আপনি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পাবেন। মোটামুটি ট্যাক্স দিতে হবে এবং সমস্ত কিছু ধরেই আমি এই হিসাবটা করছি। ওভারঅল অ্যাভারেজ 1 কোটি টাকার কাছাকাছি আপনি পাবেন সমস্ত কিছু বাদ দিয়ে। এবার আপনি যদি একটা হিসাব করে দেখেন, এই যে 1 কোটি টাকা, এখানে যদি আপনার আরো 10 লাখ কমেও যায়, ধরুন আমি মনে করলাম কিছু চার্জেস কাটছে বা ট্যাক্স আরো বেশি চলে যাচ্ছে, রিটার্ন কম হচ্ছে, তাতে যদি আরো 10 লাখও আপনার কমে যায়, তবুও কিন্তু আপনি 90 লাখ টাকা পাচ্ছেন। সেম অ্যামাউন্ট, সেম সময়, সবকিছু সেম, শুধুমাত্র পার্থক্য থাকছে কিন্তু রিস্কে। কারণ আপনি যখন সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্টমেন্ট করছেন, তখন কিন্তু আপনি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে যাবেন। মার্কেট রিস্ক, মার্কেট স্ট্যাটাস কোনো কিছু আপনাকে দেখতে হবে না। সরকার আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই রিটার্নটাই আপনি পাবেন। এবার দেখুন, আপনি যদি মনে করেন না আমি অন্ধের মতো করে ইনভেস্টমেন্ট করেই যাব, আমার অত রিস্ক নেওয়ার দরকার নেই, আমি শুধু সুরক্ষাটা দেখব, ইনফ্লেশন যা হয় হোক, সন্তানের ভবিষ্যৎ ওই টাকায় তৈরি হোক না হোক সেটা পরের ব্যাপার, বাবা মা হিসেবে আমাদের যেটা দায়িত্ব, আমাদের যেটা কর্তব্য একটা অ্যামাউন্ট রেখে দেওয়া, সেটা করব। তাহলে এখানেই গল্পটা শেষ, আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তাহলে আপনি যেটা করছেন এটাই আপনার জন্য বেটার। কিন্তু আপনি যদি একজন দায়িত্ববান পিতা হন, যদি ভাবেন যে না এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাই আমি যদি অন্য কোনো স্কিমে রেখে আরো বেটার রিটার্ন পাই, একটু নলেজ গেইন করে তারপরে আমি সেই ফান্ডটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারি, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে 30-40 লাখ টাকার ডিফারেন্সে কিন্তু দাঁড়াবে। অর্থাৎ 30-40 লাখ টাকা আপনার এক্সট্রা বেরিয়ে আসবে ওখান থেকে। আর 30-40 লাখ টাকা মানে সেটা কিন্তু একটা ছোট অ্যামাউন্ট নয়, যথেষ্ট বড় অ্যামাউন্ট। এবার দেখুন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পার্থক্য কি আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে রিস্ক, এই রিস্কটা আপনাকে নিতে হবে। মার্কেটে আপনারা জানেন, যারা স্টক মার্কেটের ব্যাপারটা জানেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারটা জানেন, তারা কিন্তু অবশ্যই এটা জানেন যে মার্কেটে ইনভেস্টমেন্ট করা মানে মার্কেটে রিস্ক থাকবেই। কারণ কি, মার্কেটে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন মার্কেট কিন্তু একদম ডাইরেক্ট 0 থেকে 100-তে সরাসরি কিন্তু উঠে যায় না। মার্কেটে অনেক রকম ঝড় ঝাপটার মধ্য দিয়ে অতিক্রম করে তবে কিন্তু সেই 0 থেকে শিখরে পৌঁছতে হয়। অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা কিন্তু অনিশ্চিত, যেটা সরকারি ক্ষেত্রে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি মোটামুটি 7 থেকে 8%-এর মধ্যেই ঘোরাফেরা করে, 19-20 হয়, কিন্তু মাইনাস হবে না। কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কিন্তু এটা কোনো বছর 20%ও দিতে পারে, কোনো বছর 30%ও রিটার্ন হতে পারে, আবার কোনো বছর কিন্তু -10%ও হতে পারে। আপনি যদি একজন অভিজ্ঞ ব্যক্তি হন, আপনি যদি একজন নলেজেবল পার্সন হন, আপনার যদি জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউব ঘেটেই নানা রকম ভিডিও দেখে কিন্তু আপনি এই জিনিসগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। মোটামুটি একটা বেসিক নলেজ কিন্তু মার্কেট সম্পর্কে আপনার কাছে চলে আসবে। স্টক মার্কেটে কখনো আপ হচ্ছে, কখনো ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে, কখনো ডাউন হচ্ছে, অর্থাৎ রাস্তাটা একটু এবড়ো খেবড়ো। কিন্তু আপনি এই এবড়ো খেবড়ো রাস্তাটা শুধুমাত্র ধৈর্য ধরে এবং সঠিক নলেজ যদি আপনি সময়ের সাথে সাথে বাড়াতে থাকেন, তাহলে আপনি জানবেন যে এটা যতই রাস্তাটা এবড়ো খেবড়ো হোক না কেন, দূরে কিন্তু একটা খুব উজ্জ্বল আলো অপেক্ষা করছে আমাদের জন্য।
শুধুমাত্র আপনি যদি এই যে এবড়ো খেবড়ো রাস্তা এটা একটু অতিক্রম করতে পারেন, তাহলেই কিন্তু আপনি খুব সুন্দর একটা ভবিষ্যৎ পাবেন। কারণ 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা আপনার এক্সট্রা এখান থেকে চলে আসছে, সেম ইনভেস্টমেন্ট সেম টাইম, শুধুমাত্র নলেজের পার্থক্যের সাথে। কিন্তু এই টাকাটা আপনি যদি অ্যাক্টিভলি ইনকাম করতে চান, তাহলে বলুন তো কত পরিশ্রম আপনাকে করতে হবে এক্সট্রা। তো কখনো কখনো এটা সম্ভবই হয় না। তাই অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে মিউচুয়াল ফান্ডের রিস্কের ব্যাপারটা একটু বুঝে নেবেন। আপনি যদি রিস্কের ব্যাপারটা একটু বুঝে এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন, যারা মার্কেট সম্পর্কে জানে বোঝে তারা জানে যে মার্কেটে লং টাইম যদি আপনি হোল্ড করে থাকতে পারেন, ইনভেস্টেড থাকতে পারেন, আলটিমেটলি কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ইতিহাস রয়েছে সেই মিউচুয়াল ফান্ডের ইতিহাসে কিন্তু মোটামুটি 12-13% অ্যাভারেজ পাওয়াই যায় অনায়াসে। তবে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যখন করবেন, অতীতে যে রিটার্নটা এসছে সেম সেটাই পাবেন, তা সেই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট করাটা ঠিক না। কারণ এই রিটার্নটা কখনো 2-1% বেড়েও যেতে পারে, কখনো 2-1% কমেও যেতে পারে। এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে আগে থেকে, ইনভেস্টমেন্ট করার আগে থেকে। যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে সমস্ত রকম সমস্যা আপনি অতিক্রম করে একটা খুব সুন্দর ওয়েলথ ক্রিয়েট কিন্তু করতে পারবেন। আর যেটা কিনা পুত্র সন্তান বা কন্যা সন্তান নির্বিশেষে তাদের ভবিষ্যতের জন্য এটা একটা বেটার অপশন, যেখানে কিনা সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন, তো সেক্ষেত্রে ছোট বাচ্চার জন্য আপনি কিন্তু মাইনর অ্যাকাউন্ট করতে পারেন। তবে আমি সবসময় প্রত্যেকটা গার্জিয়ানকে এটা পার্সোনালি সাজেস্ট করব যে সন্তানের নামে আপনি খাতায় না করে মাথায় করুন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি এক একটা ফান্ড এক একটা গোল বেসিসে ইনভেস্টমেন্ট করুন, সলিউশন ওরিয়েন্টেড স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি নিজে ভেবে রাখবেন যে এটা আমার সন্তানের জন্য, এটা আমার জন্য, বা এটা আমার সন্তানের বিবাহের জন্য, এটা সন্তানের উচ্চ শিক্ষার জন্য। কারণ আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার নিজের একজন পরিচিতর মধ্যে আমি দেখেছি যে কিনা তার সন্তানের জন্য ইনভেস্টমেন্ট করেছে, সন্তানের অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেছে, যেখানে 18 বছর যখন কমপ্লিট হবে তখন কিন্তু সন্তান ম্যাচিওর হয়ে যাচ্ছে, সে কিন্তু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। এরপর কিন্তু সে তার যে অ্যামাউন্টটা রয়েছে সে চাইলেই কিন্তু সেই অ্যামাউন্টটা তুলে নিতে পারে। তো এক্ষেত্রে আমি দেখেছি এমন একজনকে, এবং অনেকের কথা শুনেছিও, সেটা হচ্ছে যে বাবা মা জানে না, অথচ সে তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে সে অন্য কোথাও নিজের ইচ্ছা মতো খরচা করে, পরে কিন্তু বাবা মা যখন জেনেছে তখন কিন্তু তাদের একটা মাথায় বজ্রাঘাত পড়েছে। কারণ দেখুন 18 বয়সে অ্যাডাল্ট হচ্ছে, 18 বয়সে অনেক ক্রাইটেরিয়া আমরা দেখেছি যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে 18 বছর হয়ে যাওয়া মানেই সে করতে পারবে, ভোট দেওয়ার যে অধিকার সেটা একটা 18 বছর হলেই করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি 18 বছর মানেই কি একটা বাচ্চা সত্যিই ম্যাচিওর হচ্ছে? একদম না। 18 বছর হওয়া মানেই কিন্তু একটা বাচ্চা ম্যাচিওর হয় না, কারণ সেই বাচ্চাটার বাস্তব যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেকটা কম থাকছে। তাই সব সময় আমি প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ করব, এবার আপনাদের পার্সোনাল চয়েস, ইনভেস্টমেন্ট সবসময় নিজেদের নামে করুন। আপনার সন্তান, আপনি আপনার সন্তানকেই দেবেন, কিন্তু সন্তানের নামে আগে থেকে করে রাখলে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের একটা ভুল ডিসিশন, সেটা কিন্তু আপনার এই যে এত বছরের কষ্ট সেই কষ্টের মধ্যে কিন্তু জল ঢেলে দিতে পারে। তাই অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনি কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবেন সেটা ভাববেন, মিউচুয়াল ফান্ডে করবেন নাকি সুকন্যা সমৃদ্ধি যোজনায় করবেন সেটা যেমন ভাববেন। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু রিস্কের ব্যাপারটা মাথায় রাখবেন। আর অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে একবার ভেবে নেবেন যে সেটা সন্তানের নামেই করে দেবেন এখনই, নাকি আপনার নামে করবেন। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, সন্তানের যখন প্রয়োজন হবে তখন সেটা আপনি সন্তানের নামে ট্রান্সফার করবেন। এটা চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন। আর একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই যে আমরা সুন্দর পরিকল্পনা করছি 18 বছর ধরে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করব,
প্রত্যেক বছরে ইনভেস্টমেন্ট করব, যে যেভাবেই করুক না কেন, এই সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করার যে প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু সবসময় সাকসেসফুল হয় না। কারণ প্রকৃতি আমাদের সাথে, নিয়তি আমাদের সাথে এমন কিছু কিছু খেলা মাঝে মাঝে খেলে যায়, যেটাতে কিন্তু আমরা আমাদের সমস্ত প্ল্যানের বাইরে চলে যাই। অর্থাৎ আমরা কেউই বলতে পারি না, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই কখন কি হয়ে যাবে, কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমাদের বর্তমানে হোক বা আমাদের অবর্তমানে আমাদের সন্তানের ভবিষ্যৎ খারাপ হোক, এটা আমরা কেউ চাই না। তাই অতি অবশ্যই ইনভেস্টমেন্ট আপনি যাই করুন না কেন, একটা ছোট অ্যামাউন্ট কিন্তু ইনভেস্টমেন্ট করবেন আপনার টার্ম ইন্স্যুরেন্সের জন্য, যাতে আপনার অবর্তমানে আপনার সংসারে যারা রয়েছেন, আপনার প্রিয় মানুষ, আপনার সন্তান হতে পারে, আপনার বৃদ্ধ পিতামাতা হতে পারে, যাদের পুরো জীবনটাই আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স একটা নিশ্চয়ই করবেন। আর অবশ্যই এই টার্ম ইন্স্যুরেন্স কিন্তু আমি কোনো পেইড প্রমোশনের জন্য বললাম না, এটা আমি পার্সোনালি মনে করি যে আমার উপর যদি আমার সন্তান ডিপেন্ডেন্ট থাকে, আমার উপর যদি আমার শ্বশুর শাশুড়ি বা মা বাবা ডিপেন্ডেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমার নৈতিক দায়িত্ব আমার অবর্তমানে তাদের কি হবে, বাই চান্স যদি কিছু একটা হয়ে যায়। তো আশা করব আমি যে চিন্তাভাবনা থেকে এই কথাগুলো বললাম, আপনাদের যদি চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার সাথে মিলে যায়, তাহলে আপনারাও এই পথটা অবলম্বন করবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। পিএইচডি ক্যাপিটাল চ্যানেলে আপনারা যদি পুরনো হন তাহলে তো অবশ্যই খুব ভালো, আপনারা আমাদের সাথে আছেন। আর যদি আপনি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাতে কি হবে, আপনাদের জীবনের যে ছোট ছোট ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেওয়ার প্রয়োজন, অথচ না জানার জন্য, কিছু কিছু অভিজ্ঞতার অভাবে আপনারা নিতে পারছেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনারা পিএইচডি ক্যাপিটাল থেকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে অবশ্যই আপনারা সব সময় আপনাদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, কারণ আলটিমেটলি আওয়ার হেলথ ইজ রিয়েল ওয়েলথ।